একাকিত্বের ভিড়ে যখন আমার দুচোখ ভেজে, প্রকৃতি তখন তার আপন সৌন্দর্য দিয়ে সান্ত্বনার হাত বাড়িয়ে দেয়, আর এটা মনে করিয়ে দেয় তুমি একা নও, আমি আছি তো তোমার পাশে। ভাবো তুমি, আমি সামান্য গাছ হয়ে যদি আমার সৌন্দর্য দিয়ে মানুষের মনকে আকৃষ্ট করতে পারি, তুমি তো সৃষ্টির সেরা জীব। এত ব্যর্থতা কিসের তোমার? তোমার ভিতরে সবকিছু দিয়ে তোমার সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে। পরিশ্রম করো, কঠোর পরিশ্রম, আর সফলতার স্বপ্ন বনো দু চোখে। পরিশ্রমকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে যাও। সকাল করে উঠেই চুলার ছাই উঠিয়ে নিলাম মাঝামাঝি করার জন্য। যে মাটির একটা বাদ দেওয়া হাঁড়ি ছিল, এই হাঁড়িটাই করে ছাই রাখি মাজার জায়গায় রেখে দিলাম, যেন সহজেই সেখান থেকে নিতে পারি। আর তারপরে সেই ছাই দিয়েই সবগুলো মেজে নিলাম। আমি এই দস্তার কলসিটাও আজকে মেজে নিয়েছি ছাই দিয়ে। দস্তার জিনিস, স্টিলের জিনিস ছাই দিয়ে যত সুন্দর করে মাজতে পারবেন মেলামাইন, তত কিন্তু সুন্দর পরিষ্কার হবে। মাজার শেষে ধুয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে আবার ধুয়ে একবারে পরিষ্কার করে ওইগুলো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই যে মাজার জায়গাটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেখানে যত ময়লা ছিল সব কিছু। এখন ড্রামের পানি থেকে কিছু পানি নিয়ে সেই জায়গাটা একেবারে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। কালকের যে উঠানো পানি ছিল ড্রামে, সেই পানিগুলো সব ফেলে দিলাম, কারণ ওই পানিগুলো একটু ময়লা হয়ে গেছে। আয়রন যেহেতু প্রচুর পড়ে সেই জন্য। এখন সব কিছু সুন্দর করে ধুয়ে ড্রামটা ভর্তি করে পানি উঠাতে দিলাম। উপর থেকে কাগজ দিয়ে দিলাম যেন আমের মুকুল ভিতরে না পড়ে যায়। পরে বাসনগুলো সব উপর করে দিলাম। রান্নার জায়গায় বাসনগুলো রান্নার ওয়ালের উপর দিয়ে দিলাম, যেন রান্নার সময় সেগুলো খুব সহজেই পেয়ে যায়। পরে মাটি আর গোবর মিশিয়ে চুলাটা সুন্দর করে নিপে নিচ্ছি। চুলা নেপা আমার একটা অভ্যাস হয়ে গেছে। নিমাখা চুলা আমি আর দেখতে পারি না, এর জন্য প্রতিদিন তাকে একটু চকচকে আমার করতেই হয়। আজকে পুরো রান্নাঘর নেপবো না, যেখানে একটু কালি লেগেছিল এইখানটা একটু নেপে নিলাম, ঘরের ভেতরটা যেন অসুন্দর না দেখায়, শুধু সেই কারণে। এখন মাটির কলসিটা সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে পানি ভরতে দিলাম। কালো জিনিস কত সুন্দর চকচক করছে। একটু পানি পেয়েই মনে হলো রংটা ফুটে উঠেছে। পানিগুলো নিয়ে এখন রান্নার জায়গায় রেখে দিলাম রান্নার সুবিধার্থে। পরে কিছু ছোট কাঠ উপর দিয়ে ভেঙে দিলাম, আর তারপরে এই যে মাছের ফিডের ভিতরে যে পলিথিন থাকে সেটা দিয়ে চুলোটা সুন্দর করে জ্বালিয়ে দিলাম। আর এইখানে পানি দিলাম হাঁড়িতে গরম করতে, কাপড় পরিষ্কার করার জন্য। ততক্ষণে আমি ভাবলাম ক্ষেত থেকে একটু ঘুরে আসি। এই যে আমাদের ক্ষেতে এখনো আলু উঠানো হচ্ছে, নিচটা আলু উঠিয়ে ধান লাগানো হয়ে গেছে। আর এই যে ওপরের জমি থেকে এখনো আলু উঠাচ্ছি। এখনো 1 বিঘা জমির এই যে আলু উঠানো বাকি ছিল। আলু চাষ করে খুবই একটা বেহাল দশা, জানি না ভাগ্যে কি আছে, দাম পাবোই কিনা, কি এবারও লস খাবো। আগের দিনের কিছু পাতা রয়ে গেছে, তাই সেই পাতাগুলো পানিতে এভাবে রেখেছে যেন সেগুলো মরে না যায়। দেখো ফুলগুলো কত সুন্দর মৃদু বাতাসে দুলছে, আর কি সুন্দর দেখাচ্ছে। ওর থেকে 2টা ফুল ছিঁড়ে নিলাম। চোখ পড়লো আম গাছের দিকে। এই যে একটা পাখি দেখো আর আপন মনে খেলা করছে। আর এই গাছটা দেখো কত মুকুল ধরেছে, আর কত বড় বড় হচ্ছে। মুকুলের ভারে গাছটা নুয়ে পড়ছে। সুন্দর দেখাচ্ছিল দূর থেকে, ভাবছিলাম তাকে আমার ক্যামেরা একটু বন্দি করে নেওয়াই যাক। যে পরিমাণে মুকুল আসছে, এই পরিমাণে যদি আম ধরে তাহলে তো ভালোই। বরগাছার একগুচ্ছ ফুল উঠিয়ে নিলাম, দেখো কত সুন্দর দেখাচ্ছে। প্রকৃতির মাঝে সময় কাটানো শেষ, এখন ব্যস্ত সংসার জীবনে। এই যে দুপুরে রান্নার জন্য আমি বেগুন কাটছিলাম, দাদি শাশুড়ি এসে বলল গাছের এই ছিমগুলো পেকেই যাচ্ছে, তো এইগুলো আজকে রান্না করলে ভালো হতো। কারণে বেগুনগুলো রেখে ছিম কেটে নিলাম। আর এই যে বড় বড় আলুগুলো দেখো সব ফেটে গেছে। এইটা কি রোগ আমরা জানি না, তো অধিকাংশ আলু কিন্তু এরকম হয়েছে। তো যাই হোক, সেই ফাটা আলু আমি একটা কেটে দিলাম ছিমের ভেতরে। আর এই যে পেঁয়াজ রসুন এখন সুন্দর করে কুচিয়ে নিচ্ছি, যাতে বাটাটা খুব সহজে হয়। আমার মতো যদি কেউ গায়ের জোর একটু কম খাটাতে চাও, শিলপাতায় বাটতে গেলে তারা এইভাবে কিন্তু পেঁয়াজ রসুন কুচিয়ে নিতে পারো, যদি একটু অলস হও আর কি। কাটাকাটি শেষে তরকারির কুটনো খোসাগুলো সব ফেলে দিচ্ছি এই লেবু বাগানে। আমার সাথে আমার মেয়েও গেছিল, উনি তো ফাঁক পেলেই বাইরে দৌড় দেওয়ার জন্য ব্যস্ত, তো সেই কাজটাই করতে যাচ্ছি। ধরে এনে গেটটা দিয়ে দিলাম। আর এই যে দেখো পানিটা এখন গরম হয়ে গেছে, এইখানে কাপড় চোপড়গুলো চটকে চটকে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে দিলাম। ভাবছি কাপড়গুলো একটু ভিজতে থাক, ততক্ষণে আমি পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে বেটে নেই।
কারণ একটু ভিজিয়ে রাখলে কাপড়ের ময়লাটা দ্রুত উঠে যায়। সেই ফাঁকে আমার রসুনটাও বাটা হয়ে যাবে বসে না থেকে। রসুন বেটে নিলাম মিহি করে, আর তারপরে এইখানে একটু জিরে মরিচও বেটে নিচ্ছি, সুন্দর করে মিহি করে বেটে নেব। মশলা মিহি করে বাটলে কমও লাগে, আবার স্বাদও বেশি হয়। ইচ্ছে ছিল খুব ভালো একজন রাঁধুনি হওয়ার জন্য, একটা কুকিংয়ের চ্যানেল খোলার জন্য, কিন্তু আসলে ভাগ্য আমাকে সেটা আর হতেই দিল না। এখন কাপড়গুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদে এই যে টান টান করে মেলে দিচ্ছি, যেন খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আজকে একটু বাতাসও আছে, আর বাতাস থাকলে কিন্তু রোদের সাথে কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর কালকের যে কাপড় ছিল সেইগুলো সব আমি ওই মাথায় রেখেছি, কারণ ওগুলো আর শুকানোর প্রয়োজন নেই। এখন ঘরের ভেতরে এসে জানলাটা খুলে দিলাম, যেন বাইরের হাওয়ায় এসে ঘরের ভেতরটা একটু ঠান্ডা করে দেয় আর ঘরের ভিতরে বদ্ধতা কেটে দেয়। এরপরে খাটের উপরে বেডশিটটা সুন্দর করে ঠিক করে নিলাম, আর বালি দুটো যেইখানে দেওয়ার দরকার সেইখানে রেখে দিলাম। এখন সব শেষে ঘরের মেঝেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেখানে যত ধুলো ময়লা জমেছিল সব। প্রতিদিনের ধুলো ময়লা জমে থাকা যদি একটু ভালো করে ঝাড়ু দেওয়া যায়, তাহলে ঘরের ভিতরটা কিন্তু নোংরা একটু কমই হয়। রান্নার জন্য মোটামুটি পূর্ব পরিস্থিতি এইখানে নিয়ে নিয়েছি, আর তারপরে এই যে আবারও চুলা ধরাতে হলো, কারণ এতগুলো কাজ করে আস্তে আস্তে চুলা আমার এমনিতেই নিভে গেছে। প্রথমে আমি উচ্ছের তিতুটা মশলা করে ভেজে নেব। যখন কোনো কিছু ভাজা করি তখন তার ভিতরে রসুন বাটা একদমই দেই না, কারণ রসুন বাটা দিলে গন্ধ গন্ধ করে, আর ভাজাটাও কিন্তু ঝরঝরে হয় না, একটু গ্যাদগিদে টাইপের হয়ে যায়। সেই কারণে আমি রসুনটা কখনোই দিই না। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে আমার মতো করতে পারেন। এখন আমি এই যে মশলা করে নিচ্ছি, এই এক মশলা দিয়ে আমি তরকারি রান্না করব, মাছটাও কষিয়ে নেব। তাতে যখন একটু সময় কম থাকে তখন কিন্তু আমি এরকমই করে নেই, কারণ ভাবি যে দুইবার করতে গেলে সময় লাগবে, তাই একবারেই করে নেই। মাছগুলো এর থেকে উঠিয়ে নিলেই হয়ে যাবে। একটু জিরে মরিচও দিয়ে দিচ্ছি বরাবরের মতো, যেন মাছটার গন্ধটা একটু কম করে সেজন্য। এরপরে পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলটা যখন মাঝামাঝি পর্যায়ে এসেছে তখন মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে এখন তরকারি নামানোর জন্য একদমই প্রস্তুত হয়ে গেছে। এইগুলো আমি খুব বেশি একটা ঝোল রাখবো না, কারণ রোজার দিনে এমনিতে খাওয়ার মানুষ হয় না। আমি সব নামিয়ে নেওয়ার পরে এখন ছোলাটা দিয়ে দিলাম ওই একই কড়াইয়ে সিদ্ধ করার জন্য। আমি আসলে রোজার দিনে মানে বেশি কিছু মাখাই না, মানে একটা কড়াই বলতে পারো সবগুলো রান্না করে নেই। তবে কিভাবে একটা রান্না হয়ে গেলে কড়াটা কিন্তু ধুয়ে আনি, সেটা দেখানো হয় না। তো মেজে ধুয়ে কিন্তু আবার সেটা বসিয়ে দেয়। এর জন্য কিছু আলু কুচিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন কিন্তু এই যে তেলে ডুবো, তেলে ফুলকো ফুলকো বেগুনি সব ভেজে নিলাম ইফতারের জন্য এগুলো। আর এই যে আলু কুচিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে কিছু পেঁয়াজও তৈরি করব। আর সবগুলো বড় করে দিয়েছি, যে একটা দিলেই যেন চলে যায়, ছোট করলে তো দুটো তিনটা দিতে হবে, তো তার চেয়ে একটাই খাওয়া ভালো। আমি পেঁয়াজ কম করে দেব, সেই কারণে কিন্তু আলুটা বেশি দিই। আর এভাবে কিন্তু ভালো লাগে, যদি চান আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপরে এই যে মশলা করে ছোলাটা ভেজে নিচ্ছি, আর আজকে ছোলায় কিছুটা আলু দিয়েছি। আমি সিদ্ধ করার সময় আলুটা দিয়ে দিয়েছিলাম, বরাবর আলুটা ভেজে নেই, তবে যদি আলুটা ভেজে নেন তেলে সেই আলুর কিন্তু স্বাদ হয় বেশি সিদ্ধ করার থেকে। এখন হাঁড়ির গায়ে পানি আর ছাই মিশিয়ে একটা ন্যাপা দিয়ে দিলাম এরকম সুন্দর করে, যেন কালিটা সহজে উঠে যায় মাজার সময়। আর তারপরে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালটা যদি আগে থেকে একটু ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু ওই চালের ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে রান্না করার সময় যত জিনিস সব মাখিয়েছিলাম, যেগুলো মাজার মতো সেইগুলো সব বাইরে রেখে দিচ্ছি, আর যেগুলো রান্নাঘরের প্রয়োজন মতো সেইগুলো সব রান্নাঘরের ভিতর আবার রেখে দিচ্ছি। তারপরে রান্নার জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, যেন কোথাও ধুলো ময়লা জমে না থাকে। ঝাড়ু দেওয়ার শেষে ঝাঁটাটা যেখানে ছিল সেইখানে রেখে দিলাম, আর চুলায় একটু কাঠ দিয়ে দিলাম, কারণ একটু কম জল ছিল। ভাবছিলাম একটু তাড়াতাড়ি জ্বলুক আর ভাতটা তাড়াতাড়ি হয়ে যাক। ততক্ষণে এসে এই যে খিরাই কেটে নিচ্ছিলাম, কিন্তু একটা খিরাই তো পোকাই হয়ে গেল। আর এই যে একটা টমেটো কুচিয়ে নিলাম, তাই বলক এসে গেল। এখন এটা আমি নিশ্চিন্তে থুয়ে অন্য কোনো কাজে যেতেই পারি, কারণ যখন ভাত উতলে যায় তখন তাতে আর বেশি জাল লাগে না। ওইভাবে চুলার উপরে রাখলে অটোমেটিকলি সেটা ফুটে যায়। পরে পুরো রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। এই যে পেঁয়াজের খোসা আর ক্ষীরের খোসা ছিল সেইগুলো সব আমি এইখান থেকে ঝাড়ু দিয়ে নিলাম, সাথে কিছু ধুলো ময়লাও ছিল। আর এইগুলো এখন আমি সব তুলে বাইরে যে জায়গায় ফেলি সেইখানে ফেলে দিয়ে আসলাম। এরপরে গোসল করে এসে দেখি যে আমার এই যে ভাতটা হয়ে গেছে, আর ভাতটা আমি এখন নামিয়ে প্রতিদিনের মতো হটপটে রেখে দেব, যেন সন্ধ্যাবেলা খেতে গেলে ভাতটা আর ঠান্ডা না লাগে, একটু যেন গরম গরম থাকে। ভাতটা ভরে নেওয়া শেষে এখন চলে আসলাম রান্নাঘরের ভেতর রেখে দিতে। আর এই যে ইফতারের জন্য গুছানোর জন্য এখন সব একে একে এইখানে বিছানা পেতে সব নামিয়ে নিচ্ছি, কারণ ইফতারিগুলো আমি এখন সব গুছিয়ে নেব। আর যেটা একটা শরবত করার দরকার সেটা আমি এখন করে রেখে দেব, যেন ইফতারের টাইমে বেশি কিছু দৌড়াদৌড়ি করা না লাগে।
মানুষ পিছু 1 গ্লাস করে প্রায় পানি মিশালাম, আর তারপরে চিনি আর যে ট্যাং দিলাম, গুলিয়ে একটা সুন্দর শরবত তৈরি করে নিলাম। আমাদের কিন্তু অনেক লেবু গাছ, কিন্তু এখন আর লেবু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।